জীবনের অর্থ খুঁজছিস রে বাছা? জীবনের অর্থ? ওরে, এই জীবনের অর্থ তো তোর নিজের মধ্যেই লুকিয়ে আছে রে। আমি আর কি বলবো, আমি তো শুধু সাদা সিধা এক বাউল মাত্র। জীবনের অর্থ? আমার তো এই জীবনের অর্থের সঙ্গে কোনো লেনাদেনাই নেই। আমি তো শুধু এই জীবনটা কাটাতেই চাই। এই উঁচু উঁচু গাছগুলো থেকে এটা জিজ্ঞেস করতে চাই না যে তারা কেন এত বিশাল। আমি তো শুধু ওদের বিশালতা দেখে আনন্দিত হতে চাই। নদীর এই বানকে প্রশ্ন করতে চাই না, শুধু এই নদীকে মিল দূর পর্যন্ত ভেসে যেতে দেখতে চাই। আমি এই প্রকৃতির অদ্ভুত রূপটা নিজের মধ্যে সমিয়ে নিতে চাই। নিজেকে পেতে নয়, নিজেকে হারিয়ে ফেলতে চাই। তুমি কি এই গ্রামের ছেলে? না না, এই এখান থেকে একটু আগে একটা গ্রাম পড়ে, নন্দীগ্রাম। আমি ওখানেই যেতে চাই। মাসি, এটা তুমি কি করেছো? দেখো তো, তোমার জামার সব রং আমার জামাতে লেগেছে। এবার আমি কি করব এটার? এই চারু, উপরে আয়, তুই উপরে আয়। আসরে গল্প, এক গল্প যা আপনার অপেক্ষায়। আজকে আসরে গল্পের বিশেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অতিথি। কবিগুরু রবীন্দ্রনাথ হলেন প্রথম নন ইউরোপিয়ান যিনি সাহিত্যের উপর নোবেল পুরস্কার পান। তিনি লিখে গেছেন বহু ছোট গল্প, গান, কবিতা ও কাব্যগ্রন্থ, যেমন মানসী, গীতাঞ্জলি ইত্যাদি। তারই লেখা এক ছোট গল্প আজকে আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। তাহলে শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অতিথি। এত রাগ ভালো নয় চারু। ও আমার জামার সঙ্গে ওর জামা কেন মেশালো? তার উপরও ক্ষমাও চাইলো না। তুই ওকে কথা বলার সুযোগটাই কখন দিলি যে ওর তোর থেকে ক্ষমা চাইবে? লোকে কি ভাববে বলতো চারু, যে জমিদার বাবুর মেয়ে বড়দের সঙ্গে ঠিক মতো কথা বলতেই পারে না। আমি এরকম, যার রাঘর হোক গে। আর ওটা কে ছিল? কোনটা? কে ছিল? আরে ও, যে ওখানে বসে বসে নিজের দাঁত বার করে করে হাসছিল। কে তোকে দাঁত দেখাচ্ছিল? কে রে? কি নাম ওর? কেউ না। তোমার নাম কি বাবা? তারাপদ। কোথায় যাচ্ছিস তুই? নন্দীগ্রাম। তুই কি একা, নাকি তোর ঘর বাড়িও আছে? আছে তো, সবই আছে। তাহলে কি তুই ঘর থেকে পালিয়ে এসেছিস? হ্যাঁ। এ বাবা, কেন? তোর মা তোকে ভালোবাসে না? না না, বাসে তো, অনেক ভালোবাসে। তাহলে পালিয়ে এসেছিস কেন? আসলে ভালোবাসার জন্য তো আমার ভাই বোনও আছে। মা ওদেরকে অনেক ভালোবাসে। এমনকি কিছু জরুরি আছে যে যাদের কেউ ভালোবাসে না তারাই শুধু ঘর ছেড়ে পালায়। আর তাছাড়া আমি ঘর থেকে পালিয়েছি থরি, এই প্রকৃতিতেও আমার ঘর। কিন্তু যে ভালোবাসা মায়ের কাছ থেকে পাওয়া যায়, তাই এই প্রকৃতি থেকে পাওয়া যায় না রে। জানি না কেন আমি বারবার এই একই প্রতিক্রিয়া পাই। জানি না কেন সবাই এরকম আশ্চর্য হয়ে যায়। জানি না কেন প্রতিবার সবাই আমাকে এই আশ্বাস দেয় যে যেন আমি খুব বড় একটা অপরাধ করেছি, তাও আবার নিজেরই ঘর থেকে পালিয়ে। কিন্তু এটাই তো আমার ইচ্ছে, ঢেউয়ে ভেসে চলা ডালের মতো আমিও ভেসে যেতে চাই। আমি এটাই মানি যে জীবনযাত্রাতে শুধু পৃথিবী নয়, আত্মাও স্বচ্ছ হয়ে যায়। এই নিয়ে 4 বার আমি ঘর থেকে পালিয়ে আসি। 4 মাস আগে যখন আমি ঘরে ফিরেছিলাম, 6 মাস এদিক ওদিক পালিয়ে বেরিয়ে, তখন ভেবেছিলাম যে আর ঘর ছেড়ে পালাবো না। মা, মা, দাদা ফিরে এসেছে। ঘোরা ভালো, কিন্তু ঘর থেকে পালিয়ে যাওয়া সেটা মোটেও ভালো না। পণ্ডিতজি, আমি পালাই না গো, বরঞ্চ এই গ্রাম থেকে বেরোলে আমি অনেক কিছু শিখতে পারি। কি শিখবি তুই?
কি শিখবি? হ্যাঁ, এত বছর আমি কিছু শেখাইনি তোকে? পণ্ডিতজি, আমি আরো অনেক কিছু শিখতে চাই, দূর দেশে যেতে চাই, অনেক অনেক ভাষা শিখতে চাই। এই ছেলেকে দেখো, আরে হাল চালানো শিখ, বীজ বোনা শিখ, এসব কাজে লাগবে তোর। হ্যাঁ চল, যা যা, ওখানে গিয়ে ছেলে মেয়েদের সাথে নামটা পড়া, যা যা যা। 7 तिया 21, 7 चौक 28, 7 पंजी 35, 17 चक्का 102, 17 सत्ता 119, 17 अट्टा 126, 17 निम्ना 153, 17 दारी 170। এবার এবার তোমরা পড়ো তোমরা। আগের বার ঘরে ফেরার সময় ভেবেছিলাম যে আর কখনো ঘর ছেড়ে যাব না, কিন্তু আবার এই বাইরের জগৎটা আমাকে তার দিকে টানতে লাগলো। নতুন দুনিয়া, নতুন নতুন লোকের সঙ্গে দেখা করার জন্য মনটা যেন ছটফট করত, যার জন্য আমি আবার ঘর থেকে পালিয়ে এলাম। তুমি কি এই গ্রামের ছেলে? না না, এখান থেকে একটু আগে একটা গ্রাম পড়ে, নন্দীগ্রাম, আমি ওখানেই যেতে চাই। নন্দীগ্রাম? তাহলে আমাদের সঙ্গে চলো, আমরা আমাদের নৌকা করে তোমাকে সঠিক জায়গায় নামিয়ে দেব। দেখো, ছেলেটা বেশ গুণী, মনে হচ্ছে সত্যি খুব ভালো বাড়ির ছেলে। তুমি ঠিকই বলেছ, খুব ভালো ছেলে ও। ভালো ছেলেরা ঘর থেকে পালিয়ে আসে না। তুই চুপ কর না চারু, তুই কি জানিস ওর বিষয়ে? চারু শশী মনে মনে তারাপদর থেকে জ্বলত, কিন্তু তার সেই মনের ঝলকানির মধ্যেও কোথায় যেন একটু মাধুর্য লুকিয়ে থাকত। সে লুকিয়ে লুকিয়ে তারাপদর বাঁশুরি বাজানো ঠিক শুনে নিত। এরকম ভাবে, তারপরে এরকম। এই তারা, কি গান গুনগুন করে করছিস রে? ওই আর কি। একটু জোরে গাও, আমিও একটু শুনি, গাও। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রুবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রুবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সুমুখে ওই হিরিপদ, সুমুখে ওই হিরিপদ, তোমার কিরণ পৌঁছবে না দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। কত ভালো গাইছে দেখ মা চারু। চারু মনে মনে রেগে থাকলেও তার হৃদয় সেই গান শোনার জন্য ব্যাকুল হয়ে থাকত। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে, তোমারই দেখা পেলে, সকল ফিরে ডুববে আলোক পাড়াবারে।
ঠিক করে বাঁধ ওটা মা ওখানে। জলদি বাড়ি চলো না। হ্যাঁ তো বসকে যা তাড়াতাড়ি পালকির ভেতর। না, আমি গরুর গাড়িতে করে যাব। আচ্ছা যা তবে। বলছি শুনবে একবার? হ্যাঁ বলো। খুব ভালো ছেলে ও। আর কিছুদিন যদি আমাদের সাথে থাকতো তাহলে আরো ভালো হতো না? তারাপদ, এদিকে আয়। চারু গরুর গাড়ির মধ্যে থেকে উকি মেরে বুঝতে চাইল যে কি হচ্ছে বাইরে। আয় এদিকে আয়। বলুন কর্তাবাবু। বলছি তোর কি বাড়িতে খুব দরকারি কাজ বাকি আছে? কই না তো, কোনো কাজই তো নেই। তাহলে আরো কিছুদিনের জন্য তুমি আমাদের সাথে চলো আর আমাদের ঘরে থাকো। আজ্ঞে বাবুজি, আসলে আমিও তো নিজে এই কথাটার অপেক্ষায় ছিলাম যে কখন আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে যাবেন। তাহলে দেরি আর কিসে, যাও গাড়িতে গিয়ে বসো। চারু মুখে রাগ দেখালেও তার হৃদয়টাও যে আনন্দে ভরে উঠেছে সেটা তার ছোট্ট ঝিলিক দেওয়া হাসিতেই চোখে পড়ছে। তারা সকলে মিলে জমিদার বাড়িতে গিয়ে পৌঁছালো। তারাপদর জন্য এটা এক নতুন রকমের দুনিয়া ছিল। সে উৎসাহে জমিদার বাড়ির সব ঘর ঘুরে দেখতে লাগলো আর নিজেই সকলের সাথে আলাপ জমাতে লাগলো। জমিদার বাড়িতে ঘুরতে ঘুরতে সে একটা বিরাট বড় পাঠাগারে ঢুকে পড়ে। সেখানে অনেক বড় বড় কাঁচের আলমারিতে সারি সারি অনেক বই সাজানো রয়েছে। তারাপদ সেগুলিকে অবাক হয়ে দেখতে লাগলো। সে সেখানে সবার সঙ্গে খুব মিলেমিশে থাকতো, সকলকে সব সময় হাসি মজায় জমিয়ে রাখতো। আরে তোমরা এত হাসছো কেন? তারাপদ যদি আশেপাশে থাকে তাহলে চারপাশ থেকে শুধু হাসির শব্দই ভেসে বেড়ায়। সবে 4 দিনই হয়েছে ও এখানে এসেছে, কিন্তু যেন মনে হচ্ছে যে সে সব সময়ের জন্যই এখানের কেউ একজন ছিল। কতটা মিলেমিশে গেছে সবার সঙ্গে বলো। এই সময় সোনামণি মতিলাল বাবুদের ঘরের মধ্যে উঁকি মেরে চারুকে খুঁজতে এসেছিল। এই সোনামণি, এদিকে আয়। কোথায় ছিলি তুই এতদিন? ঘরের সবাই ভালো আছে তো? সবাই ঠিক আছে গো। কিছুদিনের জন্য মায়ের শরীরটা একটু খারাপ হয়েছিল, এই আর কি, কিন্তু এখন ঠিক আছে। মাসিমা, চারু কোথায় গো? চারু মুখ ফুলিয়ে বসে আছে, দেখবি যা। 1 সপ্তাহ ধরে শুধু তোর কথাই জিজ্ঞেস করে যাচ্ছে, আর তুইও তো তেমন কিছু বলেই যাসনি ওকে। যা, ভেতরে আছে ও। সোনামণি এইসব শুনে ভয় ভয় অন্দরমহলে চারুর কাছে গিয়ে বসল। তুই কি আমার সাথে কথাও বলবি না চারু? কথা? পুরো 1 সপ্তাহ ধরে তোকে খুঁজছি, আর তুই একবারও এলি না দেখা করতে। এমনকি এটাও ভাবলি না যে চারু বেঁচে আছে কি মরে গেছে। এরকম বলিস না চারু, আসলে আমার মায়ের শরীরটা খারাপ ছিল, এই জন্যই আমি আসতে পারিনি। সত্যি বলছিস না তুই? কি হয়েছিল ওনার? তোকে আমি মিথ্যে কেন বলবো? মায়ের একটু জ্বর হয়েছিল, কিন্তু এখন মা একদম ঠিক আছে। আর তুই বল, মাকে আমি দেখবো না তো কে দেখবে? সেসব বাদ দে, তুই আগে বল তুই কেমন আছিস? আমার না তোকে অনেক কিছু বলার আছে। একটা কথা আমার পেটে কিছুতেই আর আটকাচ্ছে না, কবে থেকে তোকে বলতে চাইছি। তবে শোন এবার, আমরা যখন বাড়ি ফিরছিলাম না, তখন খাবার বানানোর জন্য দাদা ভাই তারাপদ, আরে সোনামণি, আমার বাঁশুরিটা কোথায়? আছে তো, আমি বানিয়েছি তোমার জন্য। তোমায় যখন কথা দিয়েছি, দাঁড়াও আমি নিয়ে আসি এক্ষুনি। তুই ওকে চিনিস? ও আমার ঘরে এসেছিল,
মা যখন কীর্তন গাইছিল তখনও বাঁশুরি বাজাচ্ছিল। মোট 3-4 ঘন্টা ছিল আমাদের সঙ্গে। আমরা কত কথা বললাম। মা তো রোজ জিজ্ঞাসা করে যে তারা আবার কবে আসবে। চলে এসেছি আবার। এই নাও তোমার বাঁশুরি। এবার আমার আমসত্ত্বটা দাও। দাঁড়াও, এই নাও। সোনামণি আর তারাপদ এই বলে দুজনে মিলে বসে বসে আমসত্ত্ব ভাগ করে খেতে লাগলো। আর তাদেরকে দেখে চারু শশী রেগে সেইখান থেকে চলে গেল। চারু, আমার বাঁশুরি। দাঁড়াও, আমি বাঁশুরিটা নিয়ে আসি। আরে দাঁড়াও, খেয়ে যাও আগে। না না, চারু আমার বাঁশুরিটা দিয়ে যা। ওইদিকে চারু শশী এই সব সহ্য না করতে পেরে সোনামণির বাঁশুরিটা দুটুকরে ভেঙে দিল। চারু, আমার বাঁশুরি, আমার বাঁশুরি। সোনামণির পেছন পেছন তারাপদ এসে পুরো কাণ্ডটা দেখল। সে সেই দুটুকরো হওয়া ভাঙা বাঁশুরিটা হাতে নিয়ে সেখান থেকে চলে গেল। সেই দিনে বেলার দিকে তারাপদ যখন আরেকটা নতুন বাঁশুরি বানাচ্ছিল, তখন তার কাছে চারুশাসী মার্জিত মুখ করে তার একটা হাত ভাঙা পুতুল নিয়ে এসে বলল, এটা ঠিক করে দেবে গো? জানি না কি করে এর হাতটা ভেঙে গেল। আচ্ছা, তুমি সত্যি জানো না যে এর হাতটা কি করে ভেঙে গেল? না। এর হাতটা সত্যি ভেঙে গেছে নাকি তুমি ভেঙেছো? মানে কিছু না। কিছু না মানে হচ্ছে যে তুমি এখানে আসলে এটা দেখতে এসেছো যে আমি এখনো রেগে আছি কিনা, তাই না? আমার তোমার মতো সব কথায় মোটেও রাগ হয় না। নিজের মনের সত্যি ভাবনাটা ধরা পড়ে যেতে চারু কিছুটা রাগে কিছুটা লজ্জায় সেখান থেকে চলে গেল। তারাপদ একদিন সেই ঘরটায় ঢোকে যেখানে আলমারি ভরা সারি সারি বই সাজানো ছিল কোন এক প্রকৃত পাঠকের জন্য। সে সেখানে ঘুরে ঘুরে সব বইগুলো দেখতে লাগলো। তার চোখে মুখে ফুটছিল এক নতুন কিছু শেখার আগ্রহের ছাপ। ঠিক সেই সময় সেই ঘরে মতিলাল বাবু প্রবেশ করলেন। ও আমি এমনি একটু এসে পড়েছিলাম। বই ভালো লাগে তোর? ইংরেজি পড়তে পারিস? না। তুই কি শিখতে চাস? মতিলাল বাবু একজন আদর্শ গুরুর মতো তারাপদকে ইংরেজি শেখাতে লাগলেন। বাবু, ইংরেজি শেখার আগে এটা জানা খুব জরুরি যে এই ভাষাটার উৎপত্তি কোথা থেকে হয়েছিল, কি করে এই ভাষা আমাদের দেশে প্রচলিত হলো। তো সবার আগে আমরা এই ভাষার বিকাশ ও প্রচলনের বিষয়ে আলোচনা করব। মতিলাল বাবু তারাপদকে খুব মনোযোগ সহকারে পড়াতেন, আর তার থেকেও বেশি মনোযোগ দিয়ে পড়ত তারাপদ। ওদিকে চারু যে সবসময় নিজের খেলা নিয়ে মেতে থাকত, সে পড়ুয়া তারাপদর একটু মনোযোগ পাওয়ার জন্য কি না কি করে বেড়াত। কিন্তু তার কোনো প্রচেষ্টাই যখন সফল হলো না, তখন সে অবশেষে নিজেও তার বাবার অর্থাৎ মতিলাল বাবুর কাছে ইংরেজি শেখার আবেদন জানালো। ইংরেজরা যেখানে যেখানে শাসন করেছে আর যেখানে যেখানে তাদের সাম্রাজ্যকে স্থাপন করেছে, সেখানে তারা তাদের ভাষাকে লিখিত বা মৌখিক মানে কথা বলার ভাষার মাধ্যমে প্রস্তুত করত। বাবা, আরে চারু, তোর আবার কি চাই? আমিও ইংরেজি পড়তে চাই। ইংরেজি পড়তে চাস? বাহ, খুব ভালো কথা তো। আয় বস। তো আমরা কোথায় ছিলাম যেন? বেচারি চারু
সত্যি বলতে তার ইংরেজি পড়ার কোনো আগ্রহই ছিল না। শুধুমাত্র সেও তার বাবা মায়ের চোখে ভালো সাজার জন্য ইংরেজিটা পড়তে বাধ্য হল। মতিলাল বাবু যখনই তাদের দুজনকে পড়া দিত তখন তারাপদ তো তার সব পড়া করে নিত, কিন্তু চারু কোনো পড়াই করত না। তুই আজ পুরো পড়া করে বাবার কাছে যাবি না। কেন? আমি বলেছি বলে তুই যাবি না, ব্যাস। কিন্তু কেন? তুই রোজ পুরো পড়া করে বাবার কাছে যাস, কিন্তু আমি কোনো পড়াই করি না, তাই সব বকা আমাকেই শুনতে হয়, তাই তুই যাবি না। তো তুইও আমার মতো হোমওয়ার্ক করে নে। তার মানে তুই আমার কোনো কথাই শুনবি না? তুই আমার ঘরে থাকছিস, আমার বাবার কাছে পড়ছিস, আর তুই আমার কথাই শুনবি না? আমার কমপ্লিট। ওই 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 কালি কেন ফেলে দিলি তুই? বদমাস মেয়ে, কালি কেন ফেলে দিলি? এদিকে অন্দরমহলে চারুর মা কি নিয়ে যেন একটু বিচলিত হয়েছিল। একটা কথা ছিল, ভাবছি যে বলবো কিনা। যা মনে আছে তা বলে দাও, চেপে রেখে কোনো লাভ নেই। আসলে আমরা আমাদের মেয়ের জন্য সুপাত্র খুঁজে বেড়াচ্ছি এখানে ওখানে, যখন সেই সুপাত্রটি আমাদের চোখের সামনেই আছে। পাত্র আমাদের সামনে আছে? কে সে? ও তারাপদ। তারাপদ? আমরা এমন একজনের হাতে নিজের মেয়েকে দিয়ে দেব যার নিজের ঘরে না ঠিক আছে না পরিবারের। আরে ওকে তো আমরা রাস্তা থেকে পেয়েছি, যার ব্যাপারে কিছুই জানে না, তাকে কি করে আমাদের মেয়েকে দিয়ে দেব? সে না হয় জেনে নেব ওর ঘর পরিবারের সম্পর্কে। দেখো, আমি চৌধুরী বাবুকে কথা দিয়ে ফেলেছি, এখন আর অন্য কিছু করা সম্ভব নয়। চারুমা এরকম করে না, এখন তুই বড় হয়ে গেছিস না মা। এই নে শাড়িটা পরে নে। আমি যাব, আমি যাব না নিচে। চারু এরকম করে না, নিচে সবাই অপেক্ষা করছে, জেদ করে না এরকম। আমাকে ক্ষমা করে দেবেন, আসলে আমার মেয়ের শরীরটা ভালো নেই, আমি ক্ষমা চাইছি এই ব্যবহারের জন্য। চৌধুরী বাবুরা তো চলে গেল, কিন্তু মতিলাল বাবু বেশ চিন্তায় পড়লেন, কারণ এরকম ভাবে চললে তো যখনই চারুকে কেউ দেখতে আসবে তখনই সে আর নিচে নামতে চাইবে না। খুব জেদি মেয়ে ও, যদি ওকে কেউ দেখতে আসে আর ও এইরকম নিচে না নামে, তাহলে ও সারা জীবনে কোনো ছেলেই পাবে না। আপনি দয়া করে শান্ত হয়ে যান, সব ঠিক হয়ে যাবে। আমাকে লজ্জিত হয়ে চৌধুরী বাবুর কাছে ক্ষমা চাইতে হলো। তুমি ঠিকই বলেছিলে, আমাদের চারুর দায়িত্ব অন্য কেউ নিতে পারবে না, ও এখানেই আমাদের চোখের সামনে থাকলে তবেই ঠিক হবে। তার মানে আপনি? তুমি ঠিকই বলেছ, তারাপদ খুব ভালো ছেলে, আর ওর কথা শুনে মনে হচ্ছে যে ও সত্যি খুব ভালো বাড়ির ছেলে। তা ওর ব্যাপারে আমাদের আরো কিছু জানা দরকার। হ্যাঁ অবশ্যই, আমার পুরো বিশ্বাস আছে যে ওর পরিবার খুব ভালোই হবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। এতে আমার কাজের হাত লাগানোর জন্য আমি একজনকে পেয়ে যাব, আর আমার মেয়েও আমার কাছে থেকে যাবে। এবার বাকি সবকিছু শুধু তারাপদর পরিবারের উপর নির্ভর করছে। আরে কে আছিস? মনিরজিকে ডাক। এখানে তারাপদ চারু ও সোনামণিকে নিয়ে ঝিল পাড়ের পাশে বসে বাঁশুরি বাজিয়ে শোনাচ্ছিল। ওখানে মতিলাল বাবু তারাপদর বাড়িতে লোকজন পাঠিয়ে খোঁজ খবর আনতে পাঠান। কিন্তু এই সব কিছুর মধ্যে একটা জিনিস লক্ষ্য করারই মতো, চারু শশী সত্যি তার জেদি কঠোর মনটাকে পুরোপুরি গলিয়ে ফেলেছে তারাপদর উষ্ণ ও মধুর ভালোবাসায়। সে যখনই খেয়াল করে যে সোনামণি তারাপদর দিকে এক মনে তাকিয়ে তার গান শুনছে, তখনই সে তার রাগী চোখগুলো নিয়ে সোনামণির দিকে এমনভাবে তাকায় যে সোনামণি ভয় কি করতে হবে তাই ভুলে যায়।
একদিন সকালবেলা যখন তারাপদ আর চারুশাসী মতিলাল বাবুর কাছে পড়তে বসেছিল, তখন মতিলাল বাবু তারাপদকে একটা ডায়েরি দেন। এই নাও, এটা একটা ডায়েরি। এতে তোমার জীবনের সমস্ত ঘটনা গুচ্ছিত থাকবে। তোমার মনে যাই আসবে তাই লিখে নেবে এই ডায়েরিতে। আর আমার জন্য? তুই কি করবি ডায়েরি নিয়ে? কেন? আমার মনেও তো অনেক কথা আসে। আরে প্রথমে তো 4 অক্ষর তো লিখতে শেখ, তারপর নয় মনের কথা লিখিস। তার ঠিক পরের দিন যখন তারাপদ চুপচাপ নিজে একটা খোলা বারান্দায় বসে বসে স্লেট খড়ি নিয়ে নিজের পড়া অভ্যাস করছিল, তখন দুষ্টুমি বুদ্ধিতে ভরা চারু তাকে লুকিয়ে লুকিয়ে পেছন থেকে ঢিল মেরে তার মনটাকে অন্যমনস্ক করার চেষ্টা করছিল। কিন্তু তারাপদ তাকে ঠিক দেখে ফেলে, আর তাই নিজে হার মেনে চারুশশী নিজেও চুপচাপ বেজার মুখ করে এসে বসে পড়ল তারাপদর পাশে। তোর রাগ হয় না আমি যে তোকে এত বিরক্ত করি? তাহলে করিস না বিরক্ত। হ্যাঁ, কিন্তু আমি নিজেও জানি না যে আমি তোকে কেন এত জ্বালাই। কিন্তু আমি জানি কি? যে এই রাগটা সেটা শুধু তোমার একটা মুখোশ, কিন্তু সেই মুখোশের পিছনে যে আসল তুমি আছো তার মধ্যে অনেক 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 ভালোবাসা লুকিয়ে আছে। কিন্তু তুমি তো শুধু সোনামণিরই বন্ধু। এটা আবার কে বললো? বাঁশুরি তো তুমি শুধু ওর জন্যই বানিয়ে দিয়েছো। তো তুমিই বলো তোমার কি চাই? আমারও একটা বাঁশুরি চাই। ঠিক আছে, আমি নিজে তোমার জন্য একটা বাঁশুরি বানিয়ে দেব, কিন্তু তার জন্য তোমাকে একটা কথা দিতে হবে যে তুমি রোজ তোমার সব পড়া শেষ করবে। তারা দুজনে সেখানেই বসে বসে গল্প করতে থাকলো। আর এখানে মনিবজি তারাপদর সম্পর্কে সমস্ত খবর নিয়ে এসেছে। তারা সকলে অন্তরালে চারুর আর তারাপদর বিয়ের জন্য সমস্ত জোগাড় যান্ত্রী শুরু করে দিয়েছিল, কিন্তু সেসবের ব্যাপারে না কিছু জানতো চারু, না জানতো তারাপদ। এমনকি মতিলাল বাবু এটাও তারাপদকে জানাতে বারণ করে দিয়েছিল যে তার মা বাবা সেখানে খুব শীঘ্রই আসতে চলেছে। ঠাকুমা, আপনার অনেক চুল পড়ছে। আমি না আপনাকে একটা ভালো তেল এনে দেব, যেটা মাখলে আপনার চুল পড়বেও না আর কালোও হয়ে থাকবে। তারাপদ উঠোনে বসে বসে চারুশশীর বুড়ি ঠাকুমার চুল আছড়ে আর তাতে তেল মালিশ করছিল। সে সময় চারুশশী তাকে দূর থেকে দেখে তার নিজের খোপা বাঁধা চুলটা খুলে তার দিকে আসতে লাগলো। আমিও বিনুনি করব, আমার চুলেও বিনুনি করে দাও না। এখন আমি ঠাকুমার চুলে বিনুনি করছি, একটু দাঁড়াও, তারপর তোমারটা করে দিচ্ছি। না, আগে আমারটা করো, তারপর ওনার। তার সেই জেদ দেখে তার ঠাকুমা নিজেই উঠে পড়ল আর ইঙ্গিত করে বুঝিয়ে দিল যাতে তারাপদ চারুশশীর বিনুনিটা আগে করে দেয়। এসো। উফ, আস্তে। আচ্ছা আচ্ছা, আসতেই করছি। সেই দিনের পর থেকে চারুর পড়ার ইচ্ছে না থাকলেও সে ঠিক পড়া শেষ করে ফেলত। এমনকি পড়তে পড়তে সে ঘুমিয়েও পড়ত। তখন তারাপদ তাকে চোখ ভরা ভালোবাসা নিয়ে তাকিয়ে থাকতো তার দিকে। আজ অনেক দিন ধরে আমি জমিদার মতিলাল বাবুর ঘরে আছি। এর আগে আমি কোথাও এতদিন সময় কাটাইনি। যেন কিসের এক টান আমাকে এখানে আটকে রেখেছে, যেন এক অদ্ভুত বন্ধনের মধ্যে আটকে পড়েছি আমি এইসব লোকেদের মাঝখানে। এর আগে তো কখনো আমার সঙ্গে এরকম হয়নি। এরকম কেন হচ্ছে? কেন মনে হচ্ছে যে আমি বন্ধনের এক চক্রব্যূহতে আটকে পড়েছি, যেখান থেকে আমি বেরোতে তো চাইছি, কিন্তু কোনো এক বিপরীত শক্তি যেন আমাকে তার দিকে আটকে রেখেছে। এই টানাপোড়ায় আমার মনটা দিশাহীন হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না যে আমি কি করে এই বন্ধনের মায়াজাল কাটিয়ে বেরোবো। চারু, কাল পাত্রপক্ষের সঙ্গে তুই দেখা করিসনি? আমি তো নিচে নামিনি। কেন? কারণ আমি বিয়ে করতে চাই না।
কেন বিয়ে করতে চাস না তুই? এইবার বুঝতে পারলাম যে মনিব যে তারাপদ দাদার বাড়ি কেন গেছিল। কি মনিব যে বুদ্ধটার ঘরে গেছিল নাকি? কিন্তু কেন? এবার তো বিয়ে করতে হবে। দেখবি তোর মজা দেখাবো। যা এখান থেকে, যা যা বলছি। আরে ছাড় আমার। সেই দিন রাতে জমিদার বাড়িতে বিরাট যাত্রার আয়োজন করা হয়েছিল। সবাই মিলে উঠোন দালানে বসে সেই যাত্রার আসরকে জমিয়ে উপভোগ করছিল। ওদের দুজনের জোরটা কি সুন্দর লাগছে না? দেখো সত্যিই কি সুন্দর জোরই না ছিল তাদের দুজনের। কিন্তু তারাপদর তো সেই সবে কোনো হুঁশই নেই। সে যেন আবার নিজেকে ভাসিয়ে তুলেছে এই প্রকৃতির মধ্যে। সে যেন মিশে গেছে সেই যাত্রার বাজনার তালে। সে যেন নিজেকে আবার হারিয়ে ফেলেছে সেই পরিবেশের টানে। আরে আপনি কিছুতে একটু নিন। নিচ্ছি। আপনি শুধু তারাপদকে একবার ডেকে দিন না। আমি লোক পাঠিয়েছি ওকে ডাকতে, তারাপদ এই এলো বলে। কর্তামশাই, তারাপদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? খোঁজো ঠিক করে, এখানে কোথাও হবে। সত্যি তারাপদকে সব জায়গায় খোঁজা হলো, কিন্তু তাকে কেউ আর খুঁজে পেল না। খুঁজে পাবেই বা কি করে? সে তো অতিথি, আর অতিথির তো এটাই ধর্ম। তারা আসে, কিন্তু একদিন ঠিক চলে যায় সবার মুখের হাসি ছিনিয়ে। তেমনি তারাপদ চলে গেছে তার নিজের গন্তব্যে, তার এই দুনিয়াটা ঘুরে দেখার গন্তব্যে। তবে সে চারুর জন্য ফেলে রেখে গেছে তার নিজের তৈরি করা একটি সুন্দর বাঁশরি। আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অতিথি। গল্পের মুখ্য চরিত্র অর্থাৎ তারাপদ, বাউল, পণ্ডিতজি, তারাপদর বাবা ও চাকরের ভূমিকায় শুভজিৎ, চারুশাসীর ভূমিকায় অনুষ্কা, মতিলাল বাবুর ভূমিকায় প্রসেনজিৎ, গিন্নিমা অর্থাৎ চারুশাসীর মায়ের ভূমিকায় পাপিয়া, সোনামণির ভূমিকায় মনীষা। গল্পে গানের গলা পরিবেশনায় আদিৎসু এবং গল্পের সূত্রধার আমি শুভজিৎ। এরকম আরও গল্প পেতে চাইলে লাইক করুন ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আশারে গল্পকে। এক গল্প যা আপনার অপেক্ষায়। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষহারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। আকাশের যত তারা চেয়ে রয় নিমেষহারা, বসে রয় রাত প্রভাতের পথের